Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। যেই ক্লাসের মধ্যে আমরা 30 ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে ডিসকাস করব। আর আজকে হলো এসএসটি প্যাডাগজি 17 নম্বর ক্লাস। তার আগে আরও 16টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের নোটসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, এবং যারা আমাদের থেকে এই নোটসগুলি নেবে সেই নোটের সাথেই রয়েছে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা এই নোটের সাথেই তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। আর যদি তোমরা চাও যে অফলাইন ক্লাস করবে, সেই অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে অফলাইন ক্লাস করারও সুবিধা রয়েছে। তো তোমরা অফলাইন ক্লাস করতে চাইলে বা শুধু নোটসটা নিতে চাইলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা আগরতলা মৎস্যমণিতে অবস্থিত। ওকে, সো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে। তো এখন দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি। তো 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, এর মধ্যে কোনটি আদর্শ শেখনের নীতি অনুসরণ করে না? এই যে এর মধ্যে অপশানগুলি রয়েছে তার মধ্য থেকে কোনটা আদর্শ শেখনের নীতি অনুসরণ করে না? তো কারেক্ট অ্যান্সার হবে বিমূর্ত থেকে মূর্ত ধারণার অগ্রসর। যে বিমূর্ত থেকে যে মূর্ত ধারণার দিকে অগ্রসর করা, এই যে নীতিটা রয়েছে সেটা কোনো আদর্শ শেখনের নীতি অনুসরণ করে না। সো অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 2 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান শেখনের পদ্ধতিগুলির মধ্যে নিম্নলিখিত কোন পদ্ধতিটি চিরাচরিত ও বহুল প্রচলিত আছে? তো এখানে হবে বক্তৃতা পদ্ধতি। যে রাষ্ট্রবিজ্ঞান শেখনের পদ্ধতিগুলির মধ্যে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ লেকচার মেথড হলো এরকম একটা পদ্ধতি যেটা চিরাচরিত ও বহু প্রচলিত আছে। সো অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর, বক্তৃতা পদ্ধতির সুবিধা। যে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথডে যে অ্যাডভান্টেজ বা সুবিধা সেটা কি? তো সেটা হলো পাঠ্য বিষয়বস্তুর পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে। যে পাঠ্য বিষয়বস্তু রয়েছে সেটা যে পরিধি রয়েছে সেটা সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে। কোনটার মাধ্যমে? বক্তৃতা পদ্ধতির মাধ্যমে। তো এটা হলো একটা বক্তৃতা পদ্ধতির একটা অ্যাডভান্টেজ। সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে, যে পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতার কোনো বিশেষ সমস্যা বা বিষয় সম্পর্কে আলাপ করেন তাকে কি বলে? তো সেটাকে কি হবে? সেটা কারেক্ট অ্যান্সারটা হবে আলোচনা পদ্ধতি। আলোচনা পদ্ধতি অর্থাৎ ডিসকাশন মেথড। ডিসকাশন মেথডটা যে রয়েছে অর্থাৎ আলোচনা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে যে টিচার এবং স্টুডেন্ট, শিক্ষক এবং শিক্ষার্থীরা যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশেষ কোনো সমস্যা বা বিষয় সম্পর্কে সেটা আলাপ আলোচনা করতে পারে। যেরকম স্টুডেন্টের কোনো সমস্যা রয়েছে, তো সেটা টিচারকে বললো, টিচারে ডিসকাস করলো, টিচারে বলে দিল। তো এরকম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশেষ কোনো সমস্যা থাকলে বা বিষয় সম্পর্কে যদি জানতে চায়, আলাপ করতে চায়, সেটা করতে পারে একটা পদ্ধতির মাধ্যমে বা একটা মেথডের মাধ্যমে। সেই মেথডটাকে বলা হয় ডিসকাশন মেথড বা বাংলাতে বলতে গেলে আলোচনা পদ্ধতি। সো অপশন নাম্বার সি হলো এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বরে, বিষয়বস্তুকে কয়েকটি মূল এককে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা করা হয়। এই পদ্ধতিটি হলো একক পদ্ধতি। যে বিষয়বস্তুকে কয়েকটি মূল এককে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা করা হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটি হলো একক পদ্ধতি। অপশন নাম্বার বি। নেক্সট হলো 6 নম্বর, গেস্টাল মনোবিজ্ঞানীদের সমগ্রতা মতবাদ থেকে যে পদ্ধতি উদ্ভব হয় তা হলো একক পদ্ধতি। অপশান নাম্বার সি একক পদ্ধতি। গেস্টাল মনোবিজ্ঞানীদের সমগ্রতা মতবাদ থেকে যে পদ্ধতি উদ্ভব হয় সেটা হলো একক পদ্ধতি। 7, এর মধ্যে কোনটি একক পদ্ধতিতে পাঠদানের উদ্দেশ্য নয়? যার মধ্যে কোনটি হবে একক উদ্দেশ্য? একক উদ্দেশ্য যে একক পদ্ধতি পাঠদানের উদ্দেশ্য নয়। অপশান নাম্বার সি। 8 নম্বরে রয়েছে, হেনরি মরিসনের মতে একক পদ্ধতিতে পাঠ পরিকল্পনা স্তর কয়টি? যে হেনরি মরিসনের মতে একক পদ্ধতি পাঠ পরিকল্পনা কয়েকটি স্তর রয়েছে। সেই স্তরগুলি কয়টি রয়েছে? সো সেই স্তরগুলি রয়েছে 5টি। অপশন নাম্বার ডি 5টি। তো এই স্তরগুলি কি কি রয়েছে সেগুলিও আমরা দেখে নেব।
নেক্সট রয়েছে 9 নম্বর। হেনরি মরিসনের মতে একক পদ্ধতি পাঠ পরিকল্পনার স্তরগুলি হলো, যে হেনরি মরিসনের মতে একক পদ্ধতি পাঠ পরিকল্পনার 5টি স্তর রয়েছে, সেটা আমরা আগের কোশ্চেনের মধ্যেই দেখলাম। সেই স্তরগুলি কি কি রয়েছে সেগুলি আমরা দেখে নিই। আবিষ্কার, উপস্থাপন, উপলব্ধি, সংগঠন ও আবৃত্তি, এই 5টি হলো হেনরি মরিসনের মতে একক পদ্ধতি পাঠ পরিকল্পনা যে স্তরগুলি রয়েছে সেগুলি। তো অপশানে অ্যাকর্ডিং এখানে হবে অপশান নাম্বার ডি, উপরে সবকটি। তো উপরে সবকটি দেওয়াতে কি হলো, কি কি স্তরগুলি রয়েছে সেগুলি আমরা দেখে নিতে পারলাম। সো এখানে হবে অপশান নাম্বার ডি। নেক্সট রয়েছে 10 নম্বর। প্রশ্নোত্তর প্রকার প্রধানত কয় ধরনের হয়? প্রশ্নোত্তরের যে প্রকার রয়েছে সেটি প্রধানত কয় ধরনের হয়ে থাকে? সেটি প্রধানত 2 ধরনের হয়ে থাকে, অপশান নাম্বার সি। 11 নম্বর। নিয়মমাফিক প্রশ্ন কয় প্রকার? নিয়মমাফিক প্রশ্ন হলো 3 প্রকার, অপশান নাম্বার এ 3 প্রকার। 12। পুনরালোচনামূলক প্রশ্ন একটি, কি ধরনের প্রশ্ন? তো এটি হলো নিয়মমাফিক প্রশ্ন, অপশান নাম্বার ডি নিয়মমাফিক প্রশ্ন। 13 নম্বরে রয়েছে নিয়মমাফিক প্রশ্ন হলো কি কি? প্রস্তুতিমূলক প্রশ্ন, বিকাশমূলক প্রশ্ন, পুনরালোচনামূলক প্রশ্ন, অর্থাৎ উপরে সবকটি, অপশান নাম্বার ডি উপরে সবকটি। 14। প্রশ্নকরণের উদ্দেশ্য কি? প্রশ্নকরণের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা কি? প্রশ্নকরণের প্রথম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞান পরীক্ষা করার জন্য, অতীতে অর্জিত জ্ঞান পুনরায় স্মৃতিপটে আনার জন্য, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য। এই সবগুলি হলো প্রশ্নকরণের উদ্দেশ্য। এক্সাম্পলের থ্রু এটা আপনাদের আমি বুঝাই। ধরুন আমরা ক্লাসের মধ্যে গেলাম, এখন স্টুডেন্টদেরকে কোনো একটা কিছু পড়াবো, ধরুন এসএসটির কোনো একটা জিওগ্রাফি থেকে বা হিস্ট্রি থেকে একটা পার্ট পড়াবো। সেটা পড়ার আগে, মেইন কনসেপ্টটা শুরু করার আগে শিক্ষার্থীরা যতটুকু জানে বা সেই যে কনসেপ্টটা রয়েছে সেটা রিলেটেড কতটুকু জানে, বা তার যে প্রিভিয়াস নলেজ, সেটা যে তার যে পূর্বার্জিত জ্ঞান, তার যে প্রিভিয়াস নলেজ রয়েছে, সেটা আগে আমরা কিছু কোশ্চেন আনসারের মাধ্যমে জানবো। যা কোশ্চেন করলাম তারা আনসার করলো, তো সেরকম যেরকম ধরুন আমি এখানে এখন ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে পড়াবো, তো সেটাকে প্রথমে যেরকম বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে এটা কে করেছিল, বা এটার মধ্যে বা ছোটো ছোটো বিষয়গুলি যেগুলি স্টুডেন্টরা জানে তার ক্লাসের অ্যাকর্ডিং বা তার বয়সের অ্যাকর্ডিং, সেগুলোকে প্রিভিয়াস নলেজের মাধ্যমে তাদেরকে কিছু কোশ্চেন করলাম, তো সেটা একটা উদ্দেশ্য। তারপর যেরকম সে অতীতে কতটুক সে জ্ঞান অর্জন করেছে সেটা জানার জন্য, বা তার যে কিছু মনে করার জন্য, সে মনে করে বলে আগে পড়েছিল এখন আবার মনে করার জন্য বললো, তো সেটাও একটা উদ্দেশ্য। বা শিক্ষার্থী এরকম কোশ্চেন আনসার করলে তাদের মনোযোগটা আকর্ষণ করা যায়, তো সেটাও হলো প্রশ্নকরণের একটা উদ্দেশ্য। তো এইগুলি হলো কিছু প্রশ্নকরণের উদ্দেশ্য। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, সবকটি, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট 15 নম্বরে রয়েছে আলোচনা পদ্ধতিতে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? আলোচনা পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, অপশান নাম্বার এ 2 ভাগে ভাগ করা যায়। 16 নম্বরে রয়েছে দলগত নিয়ন্ত্রণ আলোচনা কয় প্রকার? দলগত নিয়ন্ত্রণ আলোচনা কয় প্রকার? 4 প্রকার, অপশান নাম্বার সি 4 প্রকার। ওকে, সো বাকি কোশ্চেনগুলি করার আগে একটা ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই, আমি বেশি টাইম নেব না, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশান। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আগরতলা মঠচমনিতে অবস্থিত, সেখানে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসটা নেওয়ার জন্য তোমাদের কী করতে লাগবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে লাগবে। এই নোটের মধ্যে প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই প্রথমে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। ওকে, সো আর যারা এই নোটসগুলি আমাদের থেকে নেবে, এই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা এটার সাথেই তোমরা পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু পেয়ে যাবে। আমাদের এখানে সায়েন্সের, আর্টসের সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, আর টেট 2 ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই অ্যাভেলেবেল কিন্তু রয়েছে, বেঙ্গলি ককবরক সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর তাছাড়া অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে, তো তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, তাহলে কী করতে লাগবে? স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমাদের যোগাযোগ করতে লাগবে। ওকে, সো কীভাবে কালেক্ট করবে, এগুলি প্রাইস কত, সম্পূর্ণটা আমি বলবো, তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আগে এমসিকিউগুলি করে নিই, তারপর বাকি ডিটেলসগুলি আমি এক এক করে বলে দেবো। ওকে, সো নেক্সট কোশ্চেনে রয়েছে 17 নম্বর। সেমিনার একটি কী পদ্ধতি? সেমিনার একটি কী পদ্ধতি? তো এটা হবে কী হবে? কারেক্ট আনসার আলোচনা পদ্ধতি। সেমিনার একটি আলোচনা পদ্ধতি, অপশন নাম্বার এ আলোচনা পদ্ধতি। ওকে, তো অনেকে বলতে পারে সেমিনার তো বক্তৃতা পদ্ধতি হতে পারে, কিন্তু এখানে প্যাডাগজির ক্ষেত্রে কি হয়, এখানে ডিফারেন্ট আনসার থাকতে পারে, কিন্তু তার মধ্যে যেটা আমাদেরকে বেস্ট মনে হয়, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, সেটা আমাদের আনসার করতে লাগে। তো এখান থেকে বেস্ট মনে হলো কোনটা? আলোচনা পদ্ধতি, তার জন্য এখানে হবে অপশন নাম্বার এ।
নেক্সট হলো 18 নম্বর, দলগত নিয়ন্ত্রিত আলোচনা হলো। দলগত নিয়ন্ত্রিত আলোচনাটা কি? এটা হলো একটি প্যানেল আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, গোল টেবিল আলোচনা, এই সবগুলি হবে, অর্থাৎ সবকটা অপশন নাম্বার ডি। সবগুলি হলো কি দলগত নিয়ন্ত্রিত আলোচনা। দলগত নিয়ন্ত্রিত আলোচনা, এটা নাম থেকে বোঝা যাচ্ছে এটা একজনের তো নিশ্চয়ই হবে না, এটা একটা দল লাগবে। সেই দলগত নিয়ন্ত্রিত আলোচনা যেরকম প্যানেল আলোচনা বলা হয় বা সেমিনারকেও বলা হয়, সিম্পোজিয়ামকে বলা হয়, গোল টেবিল আলোচনা বলা হয়, এই সবগুলি হলো দলগত নিয়ন্ত্রিত আলোচনা। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 19 নম্বরে রয়েছে প্যানেল আলোচনা থেকে সিম্পোজিয়াম। যে প্যানেল আলোচনা আর যে সিম্পোজিয়াম রয়েছে এই দুইটাই কি? এই দুইটাই হলো দলগত নিয়ন্ত্রিত আলোচনা। এই দুইটাই একে অপর থেকে সম্পূর্ণটাই আলাদা। তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা, প্যানেল আলোচনা আর সিম্পোজিয়াম দুইটা সম্পূর্ণটাই আলাদা। সো অপশন নাম্বার সি। 20 নম্বরে রয়েছে সিম্পোজিয়াম আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের সংখ্যা। যে সিম্পোজিয়াম আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের সংখ্যা হলো 2 থেকে 3 জন। 2 থেকে 3 জন। যে সিম্পোজিয়াম আলোচনা রয়েছে যেটা হলো দলগত নিয়ন্ত্রিত আলোচনা, সেটার মধ্যে সিম্পোজিয়ামের মধ্যে 2 থেকে 3 জন সদস্য অংশগ্রহণ করতে পারে। সো অপশন নাম্বার এ। 21 নম্বরে রয়েছে সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন শিক্ষক। অপশন নাম্বার এ, শিক্ষক। 22 সেমিনারে অংশগ্রহণকারী হলো। সেমিনারে অংশগ্রহণকারী কারা করেন? এখান থেকে কয়েকজন মেধাবী ছাত্র। কয়েকজন মেধাবী ছাত্র সেমিনারে অংশগ্রহণ করে। নেক্সট 23 আলোচনায় যখন কোনো কার্যসূচি বা এজেন্ডা থাকে না, তখন সেটি যে আলোচনা করা হলো সেই আলোচনার মধ্যে যখন কোনো কার্যসূচি বা কোনো এজেন্ডা থাকে না, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয়, এখানে হবে যে দলগত অনিয়ন্ত্রিত আলোচনা। দলগত অনিয়ন্ত্রিত আলোচনা। ওকে, তো এটা ভালোভাবে দেখেন, নিয়ন্ত্রিত না কিন্তু অনিয়ন্ত্রিত আলোচনা। তো অপশন নাম্বার ডি। যখন কোনো একটা আলোচনার মধ্যে কোনো কার্যসূচি, কোনো এজেন্ডাই থাকে না, তখন সেটাকে দলগত অনিয়ন্ত্রিত আলোচনা বলা হয়। আর যদি কার্যসূচি বা এজেন্ডা থাকে তখন কিন্তু সেটাকে দলগত নিয়ন্ত্রিত আলোচনা বলা হবে। ওকে, আর এই যে তিনটা রয়েছে, এই তিনটা কি? এই তিনটা হলো দলগত নিয়ন্ত্রিত আলোচনার পার্ট কিন্তু। ওকে, সো কোশ্চেনটা দেখে অপশনগুলি পড়ে তারপর অ্যান্সার করবেন। এনিওয়ে, নেক্সট রয়েছে 24 নম্বর, যখন শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিষয়বস্তু সংক্রান্ত কিছু উদাহরণ বা তথ্য তুলে ধরা হয়, তখন তাকে বলে যে যখন শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা রয়েছে সেটার উপর ভিত্তি করে যে বিষয়বস্তু রয়েছে, ধরুন যে কনসেপ্টটা রয়েছে, যে বিষয়টা রয়েছে সেটা সংক্রান্ত, সেটা রিলেটেড কিছু উদাহরণ স্টুডেন্টের সামনে, শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হলো বা কিছু তথ্য তুলে ধরা হলো, তখন সেটাকে বলা হয় আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি। অপশন নাম্বার বি। ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে আমি এটা বুঝে, ধরুন এখন আমি যে ক্লাসের মধ্যে গিয়ে অ্যাজ এ টিচার ক্লাসের মধ্যে গিয়ে আমি এখন নাউন পড়াবো। একটা ক্লাসের মধ্যে 5, 6, 4, 5 ক্লাসের মধ্যে আমি এখন নাউনটা পড়াবো। সেটা পড়ার জন্য আমার প্রথম কী করতে লাগবে? তাদেরকে আমি কিছু আগে এক্সাম্পল দিলাম, যে একটা দরজার ফটো দেখে বা দরজাটা দিকে, জানলাটা দিকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কী। তারা বললো এটা ডোর, এটা উইন্ডো, এটা ফ্যান, এটা বোর্ড, এরকম বললো। তারপর এগুলি বলার পর আমি বললাম এই যে এত কিছু তোমরা দেখলে, এই সবগুলিকে বলা হয় নাউন। তো প্রথমে কী করলাম? আমি এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম, তারপর তাদেরকে আমি সেই নাউনটা কী, তার যে রুলসগুলি সেগুলি আমি পড়ালাম। এই যে পদ্ধতিটা, যে আগে এক্সাম্পল তারপর রুলস বা কনসেপ্টগুলি আসবে, সেটা হলো কি আরোহ পদ্ধতি। আর অবরোহী পদ্ধতি তার ঠিক উল্টোটা হবে, যেটা আমরা বড় ক্লাসের মধ্যে আমরা অ্যাপ্লাই করে থাকি, যে প্রথমে রুলস তারপরে এক্সাম্পল আমরা দিলাম। ওকে, সো এখানে এই কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা রয়েছে সেটার উপর ভিত্তি করে যে বিষয়টা পড়ানো হবে, সেই বিষয়বস্তু সংক্রান্ত, তার রিলেটেড, সেই বিষয়টা রিলেটেড প্রথমে তাদের কাছে উদাহরণ বা তথ্য তুলে ধরা হলো। সেই যে পদ্ধতির, সেই কোন পদ্ধতি ইউজ করা হয়? সেটা আরোহ পদ্ধতি, আরোহী পদ্ধতিতে ইউজ করা হয়। সো এখানে হবে কি অপশন নাম্বার বি। এখন যদি এখানে বলা হতো যে শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর না, মানে প্রথমে তাদেরকে উদাহরণ না, প্রথমে তাদেরকে যে বিষয়বস্তু বোঝানো হয় তারপরে উদাহরণ যাওয়া হয়, তখন সেটা কি হতো? তখন সেটা অবরোহী পদ্ধতি হতো। তো যেহেতু এখানে বললো যে উদাহরণ তথ্য তুলে ধরা হলো, তো তাহলে কি হবে? আরোহ পদ্ধতি, আরোহী পদ্ধতি। সো অপশন নাম্বার বি। ওকে, সো নেক্সট রয়েছে 25 নম্বর,
আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, এখান থেকে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি, কী কী রয়েছে? এই পদ্ধতির শিক্ষক সক্রিয়, একদমই না। আরোহী পদ্ধতির শিক্ষক সক্রিয় হয় না, এটা শিক্ষার্থী সক্রিয় হয়, শিক্ষার্থীদের উপর ভিত্তি করে হয়। তারপর ছাত্রগণ নিষ্ক্রিয়, এটা একদমই না, ছাত্রগণ নিষ্ক্রিয় থাকে না আরোহী পদ্ধতিতে। ছাত্রগণ যে স্টুডেন্টরা রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা সক্রিয় থাকে। মুখস্থ করার মাধ্যমে জ্ঞান অর্জন, এটা একদমই হবে না। আরোহী পদ্ধতির ক্ষেত্রে কনসেপ্টটা বুঝতে লাগে, এক্সাম্পলগুলি বুঝতে লাগে, এটা মুখস্থের কোনো ব্যাপার নেই, আগে এটা বুঝতে লাগে। তো তার মানে এখানে কি হলো, এখান থেকে একটাও আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য না, তার জন্য কোনোটি নয়, অপশান নাম্বার ডি কোনোটি নয়। 26, কোন পদ্ধতিতে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর বেশি নির্ভরশীল থাকতে হয়? যে এখান থেকে কোন পদ্ধতির মাধ্যমে বোধগম্যের চেয়ে কি স্মৃতিশক্তি, মানে বেশি স্মৃতিশক্তির উপর নির্ভরশীল থাকতে হয়, বেশি জিনিস মুখস্থ করতে লাগে, মনে রাখতে লাগে, কোন পদ্ধতিতে? তো এটা আরোহী পদ্ধতি তো একদমই হবে না, কারণ আরোহী পদ্ধতির মধ্যে বোধগম্যের শক্তিটা বেশি লাগে, যেটা বুঝতে লাগে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, আগে বুঝতে লাগে। তো স্মৃতিশক্তির উপর বেশি যেহেতু নির্ভরশীল থাকতে হয়, সেটা হয়ে যাবে কি অবরোহী পদ্ধতি, অপশান নাম্বার বি অবরোহী পদ্ধতি। ওকে। 27, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয়, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় 6 দশকে, অপশান নাম্বার বি 6 দশকে। 28, শিক্ষার্থীদের আদর্শ শিখন কৌশল আয়ত্তকরণে সহায়তা করার প্রক্রিয়াকে বলা হয়, কি বলা হয়? কারেক্ট আনসার কী হবে এখানে? কারেক্ট আনসারটা হবে এই যে তত্ত্বাবধানমূলক শেখন, অপশান নাম্বারে তত্ত্বাবোধকমূলক শেখন। 29, তত্ত্বাবধান পদ্ধতি কয় প্রকার? তত্ত্বাবধান যে পদ্ধতি রয়েছে সেটা হলো 5 প্রকার, অপশান নাম্বার বি 5 প্রকার। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস, আশা করি সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যে নোটসগুলি রয়েছে সেই নোটের প্রাইসগুলি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমাদের কাছে রয়েছে ট্যাট 1, ট্যাট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর যারা আমাদের থেকে এই নোটসগুলি নেবে তাদের জন্য থাকবে মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটাই নোটের সাথেই তোমরা মক টেস্টগুলি পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা টপিক থেকে আলাদা আলাদা মক টেস্ট তোমরা পেয়ে যাবে, 50টার উপরে 50+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে এটার মধ্যে, যেটার জন্য কোনো পেমেন্ট করতে লাগবে না। নোটস নিলেই নোটের সাথে থাকবে এই মক টেস্টগুলো। তো নোটের প্রাইসগুলি হলো ট্যাট 1 3000 টাকা, ট্যাট 2 বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তো বেঙ্গলি ভার্সন নোটটা হলো 3000 টাকা এবং ইংলিশ ভার্সন নোটটা হলো 4000 টাকা। আর যে এসটিজিটি সেটা হলো 3500 টাকা। আর তোমরা যদি চাও যদি কম্বাইন নোটস নেবে, কম্বাইন নোটস নেবে অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। ধরো তোমরা ট্যাট 1 ট্যাট 2 একসাথে নেবে তাহলেও ডিসকাউন্ট রয়েছে, অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। ধরো ট্যাট 2 এসটিজিটি নেবে সেই ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট রয়েছে। আর যেই নোটসে নাও না কেন নোটের সাথে থাকবে কি স্পেশাল মক টেস্ট। আর যদি তোমরা চাও যে অফলাইন ক্লাস করবে তো সেটাও তোমরা করতে পারো, অফলাইন ক্লাসেসের সুবিধাও আমাদের কোচিং সেন্টারে রয়েছে। অফলাইন এডমিশনের প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস আর মান্থলি ফিস হলো 500 টাকা। এটার মধ্যে তোমরা কী কী পেয়ে যাবে? এটার মধ্যে তোমরা একদম ফুল নোটসটা পেয়ে যাবে, অফলাইন ক্লাসেস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন ওয়েমার্কশিট বেসড মক টেস্ট পেয়ে যাবে, ক্লাসেস নোটসগুলি পেয়ে যাবে তোমরা, সম্পূর্ণ বিষয়গুলি স্পেশাল মক টেস্টগুলি সম্পূর্ণটাই পেয়ে যাবে তোমরা এডমিশন নিলে। তো এডমিশন নেওয়ার জন্য বা নোটসটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবারে ক্লাসটা হবে, যেটার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছে। আমাদের এখানে সিটটাও লিমিটেড থাকে, যারা এখনও এডমিশন হওনি তোমরা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করো। অগাস্টের 3 তারিখ থেকে কিন্তু প্রথম ক্লাসটা শুরু হবে। তো তোমরা অগাস্টের 3 তারিখের আগে এডমিশনটা নিয়ে নাও, কারণ আমাদের এখানে সিটটা লিমিটেড আছে আর 2 থেকে 3 জন আমরা এডমিশন নিতে পারবো। তো তোমরা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোনো কনফিউশন থাকলে নাম্বার আছে বা কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে নিতে পারো। তো নোটস নেওয়ার জন্য, এডমিশন নেওয়ার জন্য, সম্পূর্ণটা জিনিস জানার জন্য বা কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করবে এবং যদি কোনো সাজেশন থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুবান্ধবের সাথে তোমরা শেয়ার করতে পারো আমাদের এই চ্যানেলটা। আর তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমরা সাথে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারছি। তো তোমরা এভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।